প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, গ্রাহকরা কেন ব্যাংকে আসে? নিশ্চয়ই বিভিন্ন ধরনের যে সেবা সে ব্যাংকের কাছ থেকে পেতে চায়, সেই সেবাগুলো গ্রহণ করার জন্য সে ব্যাংকে আসে এবং সেই সেবাগুলো যারা প্রদান করেন, অর্থাৎ ব্যাংকের যারা এমপ্লয়ি বা যারা ব্যাংকার হিসাবে আছেন, তারা নানা ধরনের দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে এই সেবাগুলো গ্রাহককে সন্তুষ্টজনক অবস্থায় প্রদান করার লক্ষ্যে তারা নিজেদেরকে প্রস্তুত করেন এবং সেই গ্রাহকের সন্তুষ্টি বজায় রেখে তারা সেবাগুলো প্রদান করেন। এই প্রসঙ্গে একজন গ্রাহকেরকে যেরকম প্রস্তুত করে নেওয়ার দীর্ঘদিনের ব্যাংকিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেরকম সেটি প্রয়োজন, পাশাপাশি প্রতিনিয়ত যারা ব্যাংকার হিসাবে আছেন তাদেরকে নিত্য নতুন প্রস্তুতি প্রশিক্ষণের মাধ্যমে গ্রহণ করতে হয়। শুধু বাংলাদেশ নয়, তবে এটি ঠিক এক একটি দেশের ব্যাংকগুলো সেই দেশের যে গ্রাহকের চাহিদা কিংবা তার যে প্রয়োজনের বিষয়গুলোকে মাথায় রেখে ব্যাংকিং প্রোডাক্টগুলো তারা নির্ধারণ করে থাকেন এবং সেটি নানাভাবে মানুষের কাছে পৌঁছানোর, অর্থাৎ মানুষকে অবগত করার চেষ্টা করে থাকেন। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলতে চাই যে সময়ের প্রেক্ষাপটে ব্যাংকিং সেবা প্রদানের ক্ষেত্রে ডিজিটালাইজেশনের যে প্রক্রিয়া, অর্থাৎ প্রযুক্তি যে সম্পৃক্ত হয়েছে, মানুষ এখন ঘরে থেকেই অথবা যেখানে সে অবস্থান করছে সেখানে বসেই সে ব্যাংকিং সেবা সে পেতে পারে, এরকম একটি অবস্থায় আমরা উপনীত হয়েছি। এই প্রসঙ্গগুলো ধরেই আলোচনা করতে চাই। তারই প্রেক্ষাপটে আলোচনা শিরোনাম ব্যাংকিং সেবা। আর এই বিষয়ে আলোচনা করার জন্য একজন সম্মানিত আলোচক আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন প্রিমিয়ার ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার মাহমুদুল হাসান বুলবুল। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমরা বুলবুল ভাই এই প্রসঙ্গটা দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে অধিকাংশ গ্রাহক কোন সেবা পাওয়ার জন্য ব্যাংকে আসেন? আসলে আমাদের দেশের গ্রাহকরা অনেক ধরনের সেবা নেওয়ার জন্যই ব্যাংকে আসে, কিন্তু বেশিরভাগ গ্রাহক বলতে যে আপনি যদি সেবা নিতে আসে সেক্ষেত্রে সাধারণত মানুষ ক্যাশ লেনদেন করার জন্যই ব্যাংকে বেশি আসে। যে কেউ নগদ টাকা তোলার জন্য, কেউ নগদ টাকা জমা দেওয়ার জন্য, কেউ হচ্ছে বিভিন্ন ধরনের যে স্কিমগুলো আছে ব্যাংকের, যেটা ফিক্সড ডিপোজিট স্কিম, তারপরে হচ্ছে মান্থলি ডিপোজিট স্কিম যেটাকে ডিপিএস বলে, এই ধরনের লেনদেনগুলো করার জন্য, এই ধরনের স্কিমগুলো ওপেন করার জন্য আসে। তাছাড়া কিছু গ্রাহক আসেন হচ্ছে ফরেন রেমিটেন্স, যেটা দেশের বাইরে থেকে আসে, এই ধরনের রেমিটেন্সগুলো উত্তোলন করার জন্য সাধারণত গ্রাহকরা বেশিরভাগ ব্যাংকে আসে। মানে এগুলোই মূলত আসলে মূল কারণ, এগুলোই আসলে মূল এই সেবাগুলো সে পেতে মূল চায়। কারণ। তাহলে এর সাথে একটু বলুন যে এখন যে আপনারা বলছেন যে আসলে এই ডিজিটাল ব্যাংকিং বা স্মার্ট ব্যাংকিংয়ের যে প্রক্রিয়াতে একজন গ্রাহককে চাইলে যে ব্রাঞ্চে আসতে হবে এমনটি নয়, সে যেখানে আছেন এখানে বসে অনেক কাজ সে শেষ করতে পারবেন। এই যে প্রসঙ্গগুলো আপনি বললেন, প্রোডাক্ট বা সেবাগুলোর কথা বললেন, এটি কি আসলে একজন গ্রাহক ব্যাংকে না এসে কি সবগুলো তিনি যেখানে আছেন বা ঘরে বসে এগুলো কি করতে পারবেন? হ্যাঁ, এর বেশিরভাগই তিনি ঘরে বসে বা তিনি যেখানে আছেন সেখানে বসেই করতে পারবেন। এখন স্মার্ট ব্যাংকিং যেটা হচ্ছে, বিভিন্ন ব্যাংক এবং প্রায় সবগুলো ব্যাংকই এখন তাদের মোবাইল অ্যাপ চালু করেছে। এই মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি ঘরে বসে লেনদেন করতে পারতেছেন, আপনি এক ব্যাংকের থেকে আরেক ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারছেন, আপনি অন্য অ্যাকাউন্টে দিতে পারতেছেন, আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারতেছেন, যে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারতেছেন এই অ্যাপের মাধ্যমে। সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে না আসলেও চলতেছে। অনেক সেবা, অনেক সেবা, ম্যাক্সিমাম সেবা, এখন বেশিরভাগ সেবাই আছে আপনি অ্যাপের মাধ্যমে করতে পারবেন। হয়তো অল্প কিছু আছে যেগুলো যে কাজগুলো বা শেষ করার জন্য বা ওই সেবাগুলো পেতে তাকে ব্রাঞ্চে আসতে হচ্ছে। তাহলে এটা একটু আমাদেরকে আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হচ্ছে যে প্রতিটি ব্যাংকই তো নানাভাবে গ্রাহককে সন্তুষ্ট করতে চায় এবং এটা করতে গিয়ে একই হেডিংয়ে কাজ করছে, একই প্রোডাক্ট নিয়ে কাজ করছে, কিন্তু সেই প্রোডাক্ট প্রদানের যে প্রক্রিয়াতে একটা আলাদা এক ধরনের ব্যবস্থা আছে প্রতিটা ব্যাংকে। তো এই প্রসঙ্গে প্রিমিয়ার ব্যাংক অন্যান্য ব্যাংকগুলো থেকে কিভাবে একটা ভিন্ন পরিবেশে বা প্রক্রিয়ায় গ্রাহককে সেবা দিয়ে থাকে? যে প্রিমিয়ার ব্যাংক এই প্রেক্ষিতে একটু আলাদাভাবে সেবা দিচ্ছে। ধরুন এই যে মোবাইল ব্যাংকিং যে অ্যাপটার ব্যাপারে, যেমন আমাদের যে ব্যাংকিং অ্যাপটা, এই অ্যাপটা থেকে আপনি চাইলে ঘরে বসে ইউটিলিটি বিলগুলো পরিশোধ করতে পারতেছেন, ক্রেডিট কার্ডের বিল দিতে পারতেছেন, যে কোনো ব্যাংকের বিল দিতে পারতেছেন, আপনি ফান্ড ট্রান্সফার করতে পারতেছেন, আপনি আমাদের অ্যাপের মাধ্যমে ডিপিএস ওপেন করতে পারতেছেন, ফিক্সড ডিপোজিট করতে পারতেছেন। এক্ষেত্রে আপনাকে ব্যাংকে আসতে হচ্ছে না। তাছাড়া আমরা বিভিন্ন ধরনের অফার করে থাকি কাস্টমারকে, বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন রেট নিয়ে। এক্ষেত্রে আমরা
অ্যানালাইসিস করে বিভিন্ন ব্যাংকের সাথে কোন ব্যাংক কীভাবে কাস্টমারকে অফার করতেছে সেটা অ্যানালাইসিস করে আমরা একটু ডিফারেন্টভাবে কাস্টমারদেরকে নিজেদেরকে উপস্থাপন করতেছি এবং গ্রাহকদেরকে আকৃষ্ট করার জন্য। এই সময় যে তরুণরা, বিশেষ করে এই বর্তমান যে প্রজন্ম, আপনি জেনজি বলুন, জেনজির একটা আমরা, তারা আসলে কর্মবাজারে অথবা চাকরির বাজারে তাদের প্রবেশ এবং বিভিন্ন জায়গাতে তারা নেতৃত্বের জায়গাতে আছে। আমরা সর্বশেষ গণঅভ্যুত্থানে সেই বাস্তবতা দেখলাম। এই প্রজন্ম কি ধরনের ব্যাংকিং সেবা পেতে চায়, এর তো নিশ্চয়ই একটা আপনাদের এক ধরনের অ্যাসেসমেন্ট আছে। এই প্রজন্ম যে ব্যাংকিং সেবাটা পেতে চায়, এই ধরনের ব্যাংকিং সেবার দিকেই আসলে আমরা এগোচ্ছি। আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে যে নতুন ক্যাশলেস ব্যাংকিংয়ের একটা হচ্ছে, তার কর্মসূচি নিয়েছে যাতে আমাদেরকে ক্যাশলেস ব্যাংকিং সবাই করতে পারে। যেই জিনিসটা প্রথমেই বললেন যে আপনি গ্রাহকরা যাতে ব্যাংকে না গিয়ে যে যেখানে আসে সেখানে বসে ঘরে বসে ব্যাংকিং করতে পারে, এই জিনিসটাই মূলত তরুণ প্রজন্ম চায়। যাতে একজন গ্রাহককে ব্যাংকে যেতে আসতে অনেকটা কিন্তু সময়ের ব্যাপার, হাতে সময় থাকে না, সময় নিয়ে মানে সময় নষ্ট হয়। এই সময়টা সে রাস্তায় বসে, সে কোথাও যাচ্ছে, গাড়িতে বসে সে কাজটা করতে পারছে। সো সেক্ষেত্রে তার যথেষ্ট পরিমাণে টাইম কনজিউম হচ্ছে। এই তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনজি, এই বয়স বন্ধনীর মধ্যে বা এই প্রজন্ম যারা আছে তারা পেতে চায়। পাশাপাশি এই ক্যাশলেস যে ট্রানজ্যাকশনের যে বিষয়টি বলছেন, বা ঘরে বসে সেবা পাওয়ার যে জায়গাটা, এই জায়গাতে যারা একটু আগের প্রজন্ম আছেন তাদের মধ্যে থেকে নানা ধরনের প্রশ্ন জাগ্রত হয় যে বিশ্বাসের জায়গাটা, এইটা নিশ্চিত করার ক্ষেত্রে আপনারা কিভাবে প্রযুক্তি ব্যবহার করে সেটা নিশ্চিত করেন, এই প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছে। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকে সম্মানিত আলোচক মাহমুদুল হাসান বুলবুল ভাইয়ের সাথে আলোচনা, ব্যাংকিং সেবা, যা আসলে গ্রাহকের যে ট্রাস্ট অথবা তার যে আস্থা তৈরি করার কাজটি আপনারা কিভাবে নিশ্চিত করেন? গ্রাহকের বিশ্বাস এবং আস্থা, এই ব্যাপারে আমরা আসলে গ্রাহককে আমরা এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করি। যারা বিশেষ করে যারা একটু প্রবীণ, যারা টেকনোলজির সাথে অতটা অভ্যস্ত না, তাদেরকে নিয়ে সমস্যাটা হয় মূলত। তো তাদেরকে আমরা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি। তাদেরকে এই ব্যাপারে আমরা বিভিন্ন পত্রপত্রিকাতে বিজ্ঞাপন দেই এবং তাদেরকে গ্রাহককে মোবাইলে SMS-এর মাধ্যমে, তাদেরকে আমরা ইমেইলের মাধ্যমে এগুলো জানানোর চেষ্টা করি যে এভাবে করলে আপনার জিনিসটা, প্রসেসটা অনেক সহজ হয়ে যাচ্ছে ব্যাংকিংটা, এবং এখানে কোনো প্রবলেম নাই। তো আপনি এটা করলে এক্ষেত্রে আপনি খুব সহজে এবং ব্যাংকে না গিয়ে আপনি সময় নষ্ট না করে আপনি এই কাজগুলো করতে পারবেন। আরেকটি হচ্ছে যে যারা সেবাটা দিয়ে থাকেন, আপনারা যারা ব্যাংকের এমপ্লয়ি আছেন, তাদের প্রস্তুতির তো একটা বিষয় আছে, সেটা প্রশিক্ষণ কিংবা আপনারা ব্যাংকিং লিটারেসিগুলো আপনারা জানেন সেই অনুযায়ী, এবং অন্যান্য দেশগুলোতে কি হচ্ছে তার একটা তুলনামূলক চিত্র তৈরি করে আপনারা নিজেদেরকে প্রস্তুতির জায়গাটা নেন। এই প্রস্তুতি গ্রহণ করার প্রসঙ্গে যে প্রশিক্ষণ বা দক্ষতার যে বিকাশ বা স্কিল ডেভেলপমেন্টের যে প্রসঙ্গ, সেটি প্রিমিয়ার ব্যাংকে কি ধরনের ব্যবস্থা আছে আপনাদের জন্য? লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টার আছে, যেখানে আমাদের বিভিন্ন নতুন কোনো জিনিস নিয়ে আসলে বা নতুন কোনো কিছু ইন্ট্রোডিউস করলে সেটা আমাদেরকে আগে সেখানে ট্রেনিং করানো হয়। এই বিষয়টা সম্পর্কে আমাদেরকে ভালোভাবে শিখিয়ে যাতে আমরা গ্রাহককে এই জিনিসটা ভালোভাবে ডেলিভার করতে পারি, বুঝাতে পারি, সেই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা আছে আমাদের। এবং আমাদেরকে এটা বিভিন্ন ব্রাঞ্চে ওয়ার্কশপের মাধ্যমে এগুলো আমাদেরকে শেখানো হয়। এবং এই প্রসঙ্গটা নিশ্চিত করার জন্য বিশেষ করে যারা এমপ্লয়ি আছে তাদের পারফরমেন্সের বিষয়গুলো কিংবা ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন সেটা মেনটেন করার জন্য বা বজায় রাখার জন্য নিশ্চয়ই তো একটা মনিটরিং এবং ইভ্যালুয়েশন ইউনিট আছে আপনাদের। এবং এই ইউনিটের কাজগুলো কিভাবে ইউনিটের কাজগুলো সম্পূর্ণ করার জন্য আপনারা সম্পৃক্ত হন এবং ব্যবস্থাগুলো কি থাকে? এই ধরনের কাজের জন্য আমাদের যে মনিটরিং সেল থাকে, তারপরে সার্ভিস কোয়ালিটি সেন্টার থাকে, যে তারা হচ্ছে জিনিসগুলো মনিটরিং করে। বিভিন্ন কাস্টমারকে আমরা SMS-এর মাধ্যমে বা ইমেলের মাধ্যমে জানানো হয় তা গ্রাহকের কোনো কমপ্লেন আছে কিনা বা গ্রাহক কোনো সার্ভিস নিয়ে অসন্তুষ্ট কিনা, এটাকে কিভাবে করা যায় বা আরও ডেভেলপ করা যায় কিনা, এই ধরনের জিনিসগুলো আমরা গ্রাহকের সাথে আলোচনা করে থাকি। এবং এই জিনিসটা হচ্ছে গ্রাহক কোনো জিনিস নিয়ে যদি অসন্তুষ্ট থাকে, কোনো কমপ্লেন তার থাকে, সেক্ষেত্রে আমাদের ব্রাঞ্চে কমপ্লেন বক্স দেওয়া থাকে। আমাদের কল সেন্টার আছে, 24 আওয়ার্স কল সেন্টারের সাথে তারা যোগাযোগ করতে পারে
আমাদের সার্ভিস কোয়ালিটিতে যদি তারা মেইল করে, সেখান থেকে আমাদেরকে মনিটরিং করা হয়। অর্থাৎ নানা উপায় বা মাধ্যম আছে যে আসলে সে তার মতামত জানাতে পারে, সে তার সার্ভিস সম্পর্কে মতামত জানাতে পারে। এখন বলুন যে কেউ একটা অভিযোগ দিল, সেটা ইমেলে হোক অথবা ফোন করে হোক অথবা সরাসরি এসে হোক, এই অভিযোগ বা কমপ্লেনগুলো আপনারা রিজলভ করার উপায় কি? এটা তো এক এক ব্যাংকের এক এক মেকানিজম আছে। প্রিমিয়ার ব্যাংক কিভাবে এটা সমাধান করে? কোনো কমপ্লেন অ্যারাইজ হলে এভাবে, যদি কমপ্লেনটা ব্রাঞ্চ ভিত্তিক হয় বা ব্রাঞ্চের কমপ্লেনটা থাকে, সেক্ষেত্রে আমরা গ্রাহককে ডেকে ওনার কী প্রবলেম ছিল, যে অফিসারের সাথে ওনার প্রবলেমটা হয়েছে সার্ভিস নিয়ে, তার সাথে কথা বলে আমরা এটা সলভ করার চেষ্টা করি। অনেক সময় হয় যে একটা জিনিস গ্রাহক আসলে আমি বা একজন আমাদের এমপ্লয়ি যেভাবে গ্রাহককে বোঝাতে চেষ্টা করে, হয়তো সে সেভাবে বুঝাতে পারে না বা অথবা গ্রাহক বুঝতে পারে না। এই ভুল বোঝাবুঝির কারণে অনেক সময় একটু গ্রাহকের অসন্তুষ্টি তৈরি হয়, একটা দূরত্ব তৈরি হয়। সেক্ষেত্রে আমরা গ্রাহককে ডেকে জিনিসটা সলভ করি। যে এখন ডিজিটাল যে প্রতারণা হচ্ছে, এই ডিজিটাল প্রতারণা, যে কেউ একটা ডিজিটাল চক্র যারা ফোন করে গ্রাহকের কোনো পিন নাম্বার বা কোনো ধরনের কোড নাম্বার বা তার অ্যাকাউন্ট নাম্বার এই ব্যাংকের ব্রাঞ্চ থেকে বলছে, এই পরিচয়গুলো দিয়ে তারা গ্রাহককে নানাভাবে প্রতারিত করে। এই জায়গা থেকে গ্রাহককে নিরাপদ রাখার উপায় কি? সমস্ত ব্যাংকগুলোই, বাংলাদেশের সব ব্যাংকগুলোই আপনি দেখে থাকবেন যে তারা বিভিন্ন সময়ে পেপার পত্রিকায় গ্রাহককে SMS দিয়ে, মেইল করে বারবার সতর্ক করে দেয় যে ব্যাংক কখনোই আপনার কাছে আপনার OTP জিজ্ঞাসা করবে না, ব্যাংক অফিসার থেকে আপনার কাছে কখনো OTP জিজ্ঞাসা করবে না। আপনি যখন যে কার্ড ইউজ করেন, কার্ডের পিছনে একটা গোপন নাম্বার থাকে 3 ডিজিটের, CVV বলে এটাকে। এই নাম্বারটা কখনো কারোর সাথে শেয়ার করবেন না এবং ব্যাংক থেকে কখনো জানতে চাইবে না। তো এই জিনিসগুলো আসলে গ্রাহককে আমরা অ্যাওয়ারনেস করার জন্য যে বিভিন্নভাবে গ্রাহককে এই জিনিসগুলো জানিয়ে থাকি। আগের থেকে বর্তমান সময় গ্রাহকদের মধ্যে এই বিষয়ে সচেতন থাকা, দায়িত্বশীল আচরণ করা, এই জায়গাতে পরিবর্তন কতটুকু দেখছেন? এই জায়গাতে পরিবর্তন অনেকটা আসছে, কারণ যেহেতু আমাদের দেশের লোকজন বা সাধারণ মানুষ এই ডিজিটাল ব্যাংকিংয়ের সাথে খুব একটা পরিচিত এখনও হয়ে ওঠেনি। এই জন্য আরও হয়তো সময় লাগবে। আস্তে আস্তে আশা করা যায় যে মানুষ সচেতন হয়ে যাবে, মানুষ সচেতন হবে এবং এই সচেতনতা নিজের বিশ্বাসের জায়গাটা তৈরি করে এবং নিজের আমানতের জায়গাটা ঠিক রাখতে গেলেই সচেতন হতেই হবে। আমরা আরেকটা বিরতিতে যাব বুলবুল ভাই, তার আগে প্রশ্নটি রেখে যাই যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে নির্দেশনা আছে বা যে ধরনের সিদ্ধান্ত নেওয়া আছে যে আসলে গ্রাহকের সন্তুষ্টির প্রশ্নে বা ব্যাংকিং সেবাগুলো চলমান রাখার প্রশ্নে যে নির্দেশনা আছে, সেটা আপনারা কিভাবে অনুসরণ করে ব্যাংকিং সেবাকে আপনারা আরও বিস্তৃত করছেন, আরও পরিসর বাড়াচ্ছেন, সেই প্রসঙ্গটি আমরা আলোচনা শুনবো, তবে বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক, ব্যাংকিং সেবা এই বিষয় নিয়ে মাহমুদুল হাসান বুলবুল ভাইয়ের সাথে আলোচনা। বুলবুল ভাই, যে প্রশ্নটি রেখে যাওয়া যে ব্যাংকিং সেবাকে বাড়ানো, ব্যাংকিং সেবাকে আরও বেশি গতিশীল করা, মানুষের যে প্রয়োজন অনুযায়ী এই সেবা প্রদান করার জায়গাতে বাংলাদেশ ব্যাংকের আমরা বিভিন্ন নির্দেশনা লক্ষ্য করে থাকি, সেগুলোকে আপনারা কিভাবে অনুসরণ করেন? বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকিং সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য আমরা নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কাজ করে থাকি। সেক্ষেত্রে আমরা যে বিভিন্ন সাব ব্রাঞ্চ, উপশাখাগুলো ওপেন করতেছি, তারপরে এজেন্ট ব্যাংকিং দিচ্ছি, যাতে সাধারণ মানুষের একটা আগে ব্যাংকের অনেকগুলো ব্রাঞ্চ অনেক কম ছিল, কম থাকার কারণে মানুষ গ্রাহকের ব্যাংকে যাওয়ার জন্য অনেক দূরে যেতে হয়। হয়তো যেমন বিভিন্ন আমাদের মফস্বলে, ঢাকার কথা যদি আপনি বাদ দেন, ঢাকার বাইরের দিকে গেলে দেখবেন যে একটা উপজেলা শহরে ব্রাঞ্চ আছে, সেক্ষেত্রে বিভিন্ন ইউনিয়ন থেকে মানুষের উপজেলা শহরে এসে ব্যাংকিংটা করতে হচ্ছে। সেজন্য আমরা যে এজেন্ট ব্যাংকিংগুলো দিয়ে দিচ্ছি বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে। এজেন্ট ব্যাংকিংগুলো কি ঠিকমতো পরিচালিত হতে পারছে বা করছে তারা ঠিকমতো কাজ? এজেন্ট ব্যাংকিংগুলো ঠিকমতো পরিচালিত হচ্ছে। আচ্ছা, এই ব্যাংকিং সেবাকে বিস্তৃত করা বা নতুন নতুন ব্যাংকিং প্রোডাক্টগুলোকে এটাকে বাজারে নিয়ে আসা, এই কোন প্রোডাক্ট আসবে এটা কিভাবে পর্যালোচনা হয় ব্যাংকগুলোতে? কোন প্রোডাক্ট আসবে এই পর্যালোচনাগুলো আসলে ব্যাংকের ম্যানেজমেন্ট নিয়ে থাকে। এটা বোর্ড মিটিংয়ে এটা নিয়ে আলোচনা হয় ব্যাংকের। কিন্তু এর যে প্রাইমারি যে ইনপুট, সেটি তো আপনাদের কাছ থেকে নেয়, ব্রাঞ্চগুলোর কাছ থেকে নেয়, বা একেবারে ব্রাঞ্চগুলোতে যে সমস্ত ব্যাংকাররা কাজ করেন তাদের অভিজ্ঞতার প্রেক্ষাপটই নেয়। এক্ষেত্রে ব্রাঞ্চের যে ব্রাঞ্চ ম্যানেজমেন্ট যেটা থাকে, ব্রাঞ্চের ম্যানেজার, ব্রাঞ্চের অপারেশন ম্যানেজার সাহেব, ওনাদের কাছ থেকে
ওনাদের সাথে আলোচনা করে এটা ব্যাংকের ম্যানেজমেন্ট বসে সিদ্ধান্ত নেয়। সেক্ষেত্রে আমাদের যে এমডি স্যার, ডিএমডি স্যার প্লাস হচ্ছে যে আমাদের বোর্ড অফ ডিরেক্টরসরা, ওনারা আসলে এই জিনিসগুলো ডিসিশন নিয়ে। আপনাদের মতামত তারা কিভাবে জানে? আমাদের হচ্ছে এই মতামতগুলো ব্রাঞ্চের সাথে ওই মিটিং হয়। সকল ব্যাংকই তো আসলে গ্রাহকের সন্তুষ্টির বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, কারণ গ্রাহক যদি সন্তুষ্ট না হয় সে অন্য ব্যাংকে চলে যাবে। এখন গ্রাহক ধরে রাখা একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে আপনারা কিভাবে সমাধান করছেন, এটা মোকাবেলা করছেন কিভাবে? এই চ্যালেঞ্জকে আমরা আসলে কাস্টমারের সাথে ভালোভাবে ডিল করে কাস্টমারের মানে থিঙ্কিংটা আমরা বোঝার চেষ্টা করে তাকে সার্ভিস। সে অনেক কাস্টমার আছে ব্যাংকে এসে, তাই সে বসে সে চায় যে তাকে একটু প্রায়োরিটি দেওয়া হোক, তার সার্ভিসটা একটু আগে দেওয়া হলে সে খুশি হয়। এভাবে আসলে আমরা কাস্টমারের মনোভাব বুঝে তাকে হ্যান্ডেল করার চেষ্টা করি, কাস্টমারকে স্যাটিসফাই করার চেষ্টা করি, তাকে স্যাটিসফাই করছে। আরেকটি প্রশ্ন এর সাথে মিল রেখে, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন প্রান্তিক বৈশিষ্ট্য, আমরা সকল গ্রাহকের প্রতি সম্মান রেখে বলছি, বিভিন্ন প্রান্তিক বৈশিষ্ট্যের মানুষ অনেক সময় লেনদেন করার জন্য ব্যাংকে আসেন, বা বিশেষ করে রেমিটেন্সের প্রসঙ্গ যেটা আপনি শুরুতেই বলেছেন, হয়তো সে লিখতে পারছে না, বা মানে হয়তো সে সিগনেচারও করতে পারে না, টিপসই দিতে হয়। এই ধরনের মানুষ একটা প্রত্যাশা নিয়ে আসে যে ব্যাংকগুলোতে একটা হেল্পিং ডেস্ক থাকবে বা একটা কর্নার থাকবে, যেখানে একজন ব্যাংকার থাকবে বা একজন এমপ্লয়ি থাকবে যে তাকে সহযোগিতা করবে। এই ধরনের প্রান্তিক বৈশিষ্ট্যের মানুষের যে চাহিদা, অর্থাৎ যে প্রত্যাশা নিয়ে তিনি ব্যাংকগুলোতে আসেন, এই প্রত্যাশা প্রিমিয়ার ব্যাংক কিভাবে পূরণ করে? আমার মনে হয় এই মুহূর্তে আসলে আমাদের দেশে শিক্ষার ব্যবস্থার যে অগ্রগতির কারণে টিপসই করার মতো লোক আসলে খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না। সে সাইন করতে পারে, মোটামুটি নিজের নামটা অন্তত লিখতে পারে, সাইন করতে পারে। আর বাকি যে লেখাগুলো, একটা চেক লেখা, একটা জমা ভাউচার লেখা, এগুলোর ক্ষেত্রে আমাদের সার্ভিস ডেস্ক আছে, আমাদের ইনফরমেশন ডেস্ক, হেল্প ডেস্ক আছে, সেখান থেকে তারা এই সার্ভিসটা পেয়ে থাকে। এই ব্যাপারগুলোতে অনেক সময় আছে যে গ্রাহককে একটা নির্দিষ্ট সময় অন্তর, সেটা 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, বা বছরে একাধিকবার হতে পারে, গ্রাহকের অ্যাওয়ারনেসটাকে বাড়ানো, অথবা তাকে এই সে যে ব্যাংকের সাথে আছে সেই ব্যাংকের সেবাগুলোর সম্পর্কে তাকে অবগত করা। এই ক্ষেত্রে কি প্রিমিয়ার ব্যাংক আলাদা কোনো ব্যবস্থা বা উদ্যোগ গ্রহণ করে কি? একটা ব্যাংকের অনেক গ্রাহকের সাথে তো সরাসরি সব গ্রাহকের সাথে সরাসরি ইন্ট্রোডিউস করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমরা প্রত্যেককে SMS করে থাকি, ইমেইল করে থাকি। আমরা এই জিনিসগুলো হচ্ছে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় দিয়ে থাকি, তারপরে নিউজে দেওয়া হয়, বিভিন্ন নিউজ পেপারে দেওয়া হয়। এভাবেই আমরা গ্রাহককে সচেতন করার চেষ্টা করি। তাদের সচেতনতা কেমন বাড়ছে আপনাদের কাছে কি মনে হয়? আগে যেভাবে অভিযোগ আসতো, কিংবা আগে এসে যে ধরনের সহযোগিতা যে গ্রাহক প্রত্যাশা করতো আপনাদের কাছ থেকে, এই জায়গাতে গুণগত পরিবর্তন কেমন দেখেন? এই জায়গাটাতে আসলে যথেষ্ট গুণগত পরিবর্তন হচ্ছে আমি মনে করি। কারণ একজন গ্রাহক একবার এসে একটা জিনিস যখন সে বুঝতে না পারে, তাকে এটা বলে দেওয়া হলে বা দেখিয়ে দেওয়া হলে সে পরবর্তীতে কিন্তু তার ওই জিনিসটা আর সে সমস্যা বোধ করে না। তো এভাবে আমার মনে হচ্ছে যে জিনিস অ্যাওয়ারনেস বাড়তেছে। আমরা একেবারে শেষের দিকে বুলবুল ভাই, সেটা হচ্ছে যে প্রশ্নটি এরকম হয়তো কিছুটা ব্যক্তিগত পর্যায়ে যাবে, তারপর আমরা আলোচনাটা করতে চাই, যেহেতু অনেকের মধ্যে সেই বিষয়টি নিয়ে আলোচনা আছে, ভিন্ন ভিন্ন মতামতও আমরা লক্ষ্য করছি। সেটি হচ্ছে ব্যাংকিং সেবা একেবারে সেই 9টা বা 10টা থেকে শুরু করে এটা বন্ধ না হওয়া পর্যন্ত ব্যাংকারদেরকে থাকতে হয় একটা দীর্ঘ সময়। কখনো কখনো একঘেয়েমি চলে আসে, বা একই কাজ দীর্ঘ সময় ধরে করছেন, ভেরিয়েশন থাকে না। এই জায়গা থেকে নিশ্চয়ই মানে এখন যারা ব্যাংকার আছেন, এমপ্লয়ি আছেন, তারা আবার এর বাইরে নিজেকে বুস্ট করা বা নিজের উদ্দীপনা ঠিক রাখার জন্য নানা ধরনের কাজের সাথে সম্পৃক্ত হন। আপনার মতো তরুণ যারা আছে তারা কিভাবে এই সময়গুলোকে কাজে লাগিয়ে নিজের উদ্দীপনা ধরে রাখে? আমি যদি আমার নিজের কথা বলি, সেক্ষেত্রে বলতে পারি যে আমি প্রফেশনের বাইরে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের সাথে জড়িত। যেমন ধরেন আমি রান করি, দৌড়াই। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজের পরে আমি কমপক্ষে 1 ঘন্টা দৌড়াই। তারপরে বাংলাদেশে এখন রান কিন্তু জনপ্রিয় হয়ে উঠছে। আপনি খেয়াল করে থাকবেন প্রচুর পরিমাণে ইভেন্ট হচ্ছে, আমাদের হাতিরঝিলে হচ্ছে, 300 ফিটে হচ্ছে। যে ম্যারাথনের যে ইভেন্টগুলো, এই ইভেন্টগুলোতে পার্টিসিপেট করতে পারে। অফিস শেষে এসে সে কিছু ব্যায়াম করতে পারে, যেটা চাইলে সে জিমেও যেতে পারে, বাসায়ও এক্সারসাইজগুলো করতে পারে। আমাদের দেশে আরও একটা জিনিস জনপ্রিয় হচ্ছে, সেটা হচ্ছে হাইকিং বা হচ্ছে পর্বত আরোহণ, যেটা আমাদের দেশের প্রচুর ইয়াংরা ইদানিং পর্বত আরোহণ করতেছে বিভিন্ন জায়গায়। এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো যদি করা হয়, আমি মনে করি সেক্ষেত্রে শারীরিকভাবে সুস্থ থাকা যায়, প্লাস
যে আমাদের কাজের যে একঘেয়েমিটা সেটাও দূর হয় এবং নিজেকে বুস্ট আপ, যেটা এবং আপনি বললেন, কাজে সে একটা boost up টা করা উদ্যম যায়। উৎসাহ ধরে রাখতে পারে। উৎসাহ ধরে রাখতে একেবারে শেষ প্রশ্ন, দুই এক লাইনে শুনতে চাইবো বুলবুল ভাই, সেটি হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে অনেকেরই ধারণাটা এরকম যে একজন ব্যাংকার সে বন্ধু হিসেবে আরেকজন ব্যাংকারকেই বেছে নেয়, আসলে কি তাই? না, আমি আসলে এটা মনে করি না। কারণ ব্যাংকারের বন্ধু, ব্যাংকারের সাথে তো আমি সারাদিন থাকছি, তো এর বাইরে বন্ধুটা হচ্ছে নিজের পার্সোনাল একটা জিনিস। এখানে বন্ধু হিসাবে বন্ধুত্ব বেছে নেওয়ার মতো আসলে কোনো জিনিস না, বন্ধুত্ব হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ মাহমুদুল হাসান বুলবুল ভাই, আজকের আলোচনায় আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, চ্যানেল 9কেও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। জি প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে একই সময়ে নতুন কোনো বিষয় এবং নতুন কোনো আলোচককে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।